বিজনেস ক্লাসে সাধারণ দেখতে এক যুবককে গরিব ভেবে চরম অপমান করল এক অহংকারী ধনী মেয়ে। কিন্তু ফ্লাইট শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা পর যখন তার আসল পরিচয় ফাঁস হলো, তখন মেয়েটির হুঁশ উড়ে গেল এবং তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা শুরু হলো। এমন নিম্নমানের লোকেরাও এখন বিজনেস ক্লাসে উঠে বসছে। সত্যি দুনিয়াটা পাল্টে গেছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনগামী সেই আন্তর্জাতিক ফ্লাইটে এই কথাগুলো এত উচ্চস্বরে বলা হলো যে বিজনেস ক্লাসের অনেক যাত্রী চমকে সেদিকে তাকিয়ে রইল। কথাটা বলেছিল এক অসাধারণ সুন্দরী কিন্তু অহংকারে ঠাসা মেয়ে, নীলা রহমান, বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়ী পরিবারের কন্যা, একাধিক আন্তর্জাতিক কোম্পানির বোর্ড সদস্য, এবং আজ সে লন্ডনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্লোবাল টেকনোলজি বোর্ড মিটিংয়ে যোগ দিতে যাচ্ছিল। নীলার নিজের সম্পদ আর সামাজিক মর্যাদা নিয়ে প্রচণ্ড অহংকার ছিল। তার অভ্যাস ছিল মানুষকে পোশাক আর অবস্থান দেখে বিচার করার। সে তখনও নিজের সিটে বসেছে মাত্র, হঠাৎ তার দৃষ্টি পড়ল সামনের সিটে বসা এক যুবকের ওপর, আর তার মুখে তাৎক্ষণিক ঘৃণা ও তাচ্ছিল্য ফুটে উঠল। সেই যুবক অত্যন্ত সাধারণ পোশাক পরিহিত ছিল, সাদামাটা সাদা শার্ট, সাধারণ জুতো, কোনো ব্র্যান্ডহীন ব্যাগ, আর মুখে একটা শান্ত নির্মল হাসি। সেই যুবকের নাম ছিল আরিফ হাসান। তার সঙ্গে আরও দুজন লোক ফ্লাইটে ছিল, যারা কিছুটা দূরে বসেছিল। দেখে মনে হচ্ছিল তারা সাধারণ যাত্রী, কিন্তু তাদের দৃষ্টি প্রতি মুহূর্তে আরিফের ওপর নিবদ্ধ ছিল। তারা আসলে তার নিরাপত্তারক্ষী ছিল, কিন্তু এই সত্য সেখানে কারও জানা ছিল না। নীলা আরিফকে মাথা থেকে পা পর্যন্ত দেখে তৎক্ষণাৎ নাক কুঁচকে ফেলল। তারপর জোর গলায় বলল, এয়ার হোস্টেস, একটু এদিকে আসুন তো। এয়ার হোস্টেস হাসি মুখে এলো। ইয়েস ম্যাম, হাউ মে আই হেল্প ইউ? নীলা আঙুল তুলে আরিফের দিকে ইশারা করল। আগে এটা বলুন তো, আপনারা টিকিট চেক করেনও কি না? এয়ার হোস্টেস একটু অবাক হলো। ম্যাম, আপনার মানে? নীলা ব্যঙ্গের সুরে বলল, আমার মানে একদম পরিষ্কার। এই লোকটা এখানে কি করছে? পুরো বিজনেস ক্লাস এখন তার দিকে তাকাতে শুরু করল। নীলা তাচ্ছিল্য মাখা হাসি দিয়ে বলল, একবারে পোশাক দেখুন, জুতো দেখুন, আর এটা বিজনেস ক্লাসে বসে আছে। পাশে বসা কয়েকজন যাত্রী মুচকি হেসে মাথা নাড়ল। নীলা বলল, আমার পুরো বিশ্বাস এর টিকিট ইকোনমি ক্লাসের। এয়ার হোস্টেস আরিফের দিকে তাকালো। তার চোখেও এখন হালকা সন্দেহ জমে গিয়েছিল। স্যার, আপনার বোর্ডিং পাস? আরিফ বিরক্ত না হয়ে টিকিট বের করে দিল। এয়ার হোস্টেস টিকিট দেখল, তারপর আরেকবার দেখল, তারপর সিস্টেমে যাচাই করল। কিন্তু তার মুখে সম্মানের পরিবর্তে হালকা সন্দেহই রয়ে গেল। আপনার টিকিট তো ঠিকই মনে হচ্ছে। নীলা তৎক্ষণাৎ বলে উঠল, মনে হচ্ছে মানে? এখনও সন্দেহ রয়েছে? কয়েকজন হেসে ফেলল। এয়ার হোস্টেস আবার সিস্টেম চেক করে বলল, সিট নম্বর মিলে যাচ্ছে। নীলার চোখ সরু হয়ে গেল। সিরিয়াসলি? সে আরিফের দিকে ঘিরল। মিস্টার, সত্যি করে বলুন তো, আপনাকে কেউ ফ্রি আপগ্রেড দিয়েছে নাকি? কোনো উত্তর নেই। নীলা টিকিট প্রায় তার হাত থেকে ছিনিয়ে নিয়ে বলল, দিন, আমিও দেখি। সে টিকিট দেখল, তারপর ঠোঁট বাঁকিয়ে বলল, ও, সিট তো সত্যি এটাই। তারপর সে আস্তে কিন্তু অত্যন্ত অপমানজনক সুরে বলল, মনে হচ্ছে কোনো ধনী বন্ধু দয়া করে বিজনেস ক্লাসে পাঠিয়ে দিয়েছে। পাশে বসা কয়েকজন হেসে ফেলল। এয়ার হোস্টেসও হালকা হাসি আটকাতে পারল না। নীলা আবার বলল, মিস্টার, এখানে বিজনেস ক্লাসে বসারও কিছু মানদণ্ড থাকে। তারপর সে তির্যক কথা ছুড়ল, নাকি আপনি প্রথমবার প্লেনে চড়লেন? অনেকে হেসে দিল। আরিফ তবু শান্ত ছিল। নীলা জিজ্ঞাসা করল, কি করেন? আরিফ হাসতে বলল, সফটওয়্যার সংক্রান্ত কাজ করি। নীলা জোরে হেসে উঠল, ও, তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার? তারপর ব্যঙ্গ করে বলল, নাকি কোনো কোম্পানিতে কম্পিউটার মেরামত করা টেকনিশিয়ান? পাশে বসা একজন বলল, মনে তো তাই হচ্ছে। নীলা বলল, আজকাল তো প্রত্যেক দ্বিতীয় লোক নিজেকে আইটি প্রফেশনাল বলে চালিয়ে দেয়। এয়ার হোস্টেসও ঠান্ডা গলায় বলল, স্যার, পরের বার যদি বিজনেস ক্লাসে আসেন তাহলে একটু সাজগোজ করে আসবেন। এটা শুনে অনেকে হেসে ফেলল। পেছনে বসা আরিফের দুজন নিরাপত্তারক্ষী এসব দেখছিল। তাদের মুখে রাগ স্পষ্ট ফুটে উঠেছিল। তাদের একজন উঠতে যাচ্ছিল যে তখনই আরিফ চোখের ইশারায় বলল, চুপ করে থাকো। দুজনেই তৎক্ষণাৎ ফিরে বসল। ফ্লাইট উড়ে চলল। প্রায় 10 ঘন্টার দীর্ঘ যাত্রা। কিন্তু পুরো যাত্রায় নীলার অহংকার আর অপমান থামল না। কখনো সে বন্ধুদের ফোনে বলছিল, ইয়ার, আমার পাশে কোনো মজদুর ধরনের লোক বসে আছে। কখনো হেসে বলছিল, আজকাল তো লোকে ভিক্ষা করেও বিজনেস ক্লাসে চলে আসে। আরিফ পুরো সময় জানলা দিয়ে বাইরের মেঘের দিকে তাকিয়েছিল। তার মুখে রাগ ছিল না, শুধু এক গভীর শান্তি ছিল, যেন সে সবার পরীক্ষা নিচ্ছিল। অনেক ঘন্টা পর ফ্লাইট লন্ডনের বিমানবন্দরে অবতরণ করল। সব যাত্রী নামতে লাগল। নীলা উঠে দাঁড়ালো। তার দামি হ্যান্ডব্যাগ তুলে নিয়ে যেতে যেতে আরিফের দিকে তাকিয়ে বলল, মিস্টার, লন্ডন এসে গেছে। তারপর অহংকার করে বলল, আমি এখানে একটা গ্লোবাল সফটওয়্যার কোম্পানির বোর্ড মিটিংয়ের জন্য এসেছি। তারপর তাচ্ছিল্য করে হাসল। তুমি কিসের জন্য এসেছ? সে নিজেই উত্তর দিয়ে বলল, কোনো ফ্যাক্টরিতে চাকরি খুঁজতে। কয়েকজন আবার হেসে ফেলল। নীলা এগিয়ে গেল।
বিমানবন্দরের বাইরে তার বিলাসবহুল গাড়ি দাঁড়ানো ছিল। ড্রাইভার ঝুঁকে বলল, ওয়েলকাম ম্যাম। নীলা গাড়িতে বসতে বসতে বলল, চলো। গাড়ি দ্রুত চলে গেল। আরিফ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। বিমানবন্দরের বাইরে হালকা ঠান্ডা বাতাস বইছিল। তারপর হঠাৎ দূর থেকে কালো বিলাসবহুল গাড়ির একটা দল দ্রুত এগিয়ে আসতে দেখা গেল। একটা, দুটো, তিনটে, পুরো 10টা গাড়ি। সব গাড়ি এসে আরিফের সামনে থামল। সব ড্রাইভার আর নিরাপত্তা কর্মী বাইরে নেমে একসঙ্গে ঝুঁকে বলল, ওয়েলকাম টু লন্ডন, মিস্টার আরিফ হাসান। পাশে দাঁড়ানো লোকেরা হতবাক হয়ে গেল। একজন অফিসার এগিয়ে এসে বলল, স্যার, আপনার সফটওয়্যার কোম্পানির বোর্ড অফ ডিরেক্টররা আপনার অপেক্ষায় রয়েছেন। আজকের মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরিফ হালকা হাসি দিয়ে মাথা নাড়ল আর গাড়িতে উঠল। কারোরই ধারণা ছিল না যে এই লোকটি সেই ব্যক্তি যিনি দুনিয়ার অন্যতম বৃহৎ সফটওয়্যার কোম্পানির মালিক এবং সিইও। কিন্তু আসল টুইস্ট এখনও বাকি ছিল, কারণ যে কোম্পানির মিটিংয়ের জন্য সে যাচ্ছিল সেই কোম্পানির বোর্ড সদস্যদের মধ্যে একটা নাম ছিল নীলা রহমান। আর তাকে একদমই জানা ছিল না যে যাকে সে পুরো ফ্লাইট জুড়ে অপমান করেছে সেই লোকটিই সেই কোম্পানির মালিক। লন্ডনের ঠান্ডা সকাল ছিল। বিমানবন্দরের বাইরে দাঁড়ানো 10টা কালো বিলাসবহুল গাড়ির দল আস্তে আস্তে এগোচ্ছিল। মাঝের গাড়িতে বসেছিলেন আরিফ হাসান, সেই সাধারণ পোশাকের যুবক যাকে কিছুক্ষণ আগে ফ্লাইটে সবাই সামান্য লোক ভেবে অপমান করেছিল। কিন্তু সত্য ছিল এই যে আরিফ কোনো সাধারণ যাত্রী ছিল না। সে দুনিয়ার অন্যতম বৃহৎ সফটওয়্যার ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি হাসান গ্লোবাল টেকনোলজিসের মালিক এবং সিইও ছিল। তার কোম্পানির প্রোডাক্ট দুনিয়ার 70টিরও বেশি দেশে ব্যবহৃত হতো। টেকনোলজির জগতে তার নাম এত বড় ছিল যে অনেক সরকারও তার সঙ্গে প্রকল্প করতে চাইত। তবু আরিফ সাধারণ থাকতে ভালোবাসত। সে সবসময় বলতো, মানুষের আসল পরিচয় তার পোশাকে নয়, তার কর্মে হয়। গাড়িগুলো দ্রুত শহরের দিকে এগোচ্ছিল। পথে দাঁড়ানো লোকেরা সেই দল দেখে অবাক হচ্ছিল। কিছুক্ষণ পর গাড়ি একটা অত্যন্ত শানদার 5 স্টার হোটেলের সামনে থামল। হোটেলের পুরো স্টাফ আগে থেকেই বাইরে দাঁড়িয়েছিল। আরিফ গাড়ি থেকে নামতেই হোটেল ম্যানেজার ঝুঁকে বলল, ওয়েলকাম ব্যাক টু লন্ডন মিস্টার হাসান। আরিফ হালকা হাসি দিয়ে ভেতরে চলে গেল। তার নিরাপত্তারক্ষী ও সহকারীরা সঙ্গে ছিল। হোটেলের সবচেয়ে বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল স্যুটে পৌঁছতেই তার সহকারী বলল, স্যার, বোর্ড মিটিং আজ দুপুর 12টায়, সব বোর্ড সদস্য পৌঁছে গেছেন। আরিফ শান্ত স্বরে বলল, ঠিক আছে, আগে একটু বিশ্রাম করে নি। সে ঘরের জানালার কাছে দাঁড়িয়ে লন্ডনের উঁচু উঁচু ভবন দেখতে লাগল। কিন্তু তার মনে ফ্লাইটের সেই দৃশ্য আবার ঘুরে গেল। নীলা রহমানের অহংকার, তার হাসি, তার কথা। আরিফের মুখে হালকা হাসি ফুটল। কখনো কখনো আল্লাহ মানুষকে নিজেই তার আয়না দেখিয়ে দেন, সে মনে মনে ভাবল। ওদিকে নীলা রহমান আগেই মিটিংয়ের জন্য পৌঁছে গিয়েছিল। মিটিং হচ্ছিল হাসান গ্লোবাল টেকনোলজিসের মূল সদর দপ্তরে, যেটা লন্ডনের সবচেয়ে উঁচু ও আধুনিক অফিস টাওয়ারে ছিল। নীলা যেই সেখানে পৌঁছল, দেখল পুরো অফিসে অস্বাভাবিক উত্তেজনা। অনেক টপ এক্সিকিউটিভ এদিক ওদিক ছুটোছুটি করছে, অনেকে প্রস্তুতি নিচ্ছে। নীলা একজন কর্মচারীকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, এত প্রস্তুতি কেন? সেই কর্মচারী বলল, ম্যাম, আজ কোম্পানির সিইও নিজে মিটিং নিতে যাচ্ছেন। নীলা হালকা মাথা নাড়ল। আচ্ছা, তাহলে আজ তার সঙ্গে প্রথম দেখা হবে। আসলে নীলা এই কোম্পানিতে নতুন বোর্ড সদস্য হয়েছিল। সে কখনো সিইওকে সামনাসামনি দেখেনি। তাকে শুধু এইটুকু জানা ছিল যে কোম্পানির মালিক দুনিয়ার সবচেয়ে ধনী ও প্রভাবশালী টেক উদ্যোক্তাদের একজন, কিন্তু তার মুখ আর আসল পরিচয় নীলা কখনো দেখেনি। মিটিং হল অত্যন্ত ভব্য ছিল। একটা লম্বা টেবিল, চারপাশে বড় বড় স্ক্রিন, আর টেবিলের চারপাশে বসে দুনিয়ার বড় বড় বিজনেস নেতা। নীলাও গিয়ে নিজের সিটে বসল, কিন্তু তার মুখে তখনও হালকা অহংকার ছিল। সে মনে মনে ভাবছিল, দেখি এই সিইও কত বড় লোক। এদিকে হোটেলে আরিফ তৈরি হয়ে গিয়েছিল। এখন সে আর সেই সাধারণ পোশাকের যুবক লাগছিল না। সে একটা অত্যন্ত চমৎকার কালো স্যুট পরেছিল, সুন্দর করে আঁচড়ানো চুল, আত্মবিশ্বাসে ভরা মুখ আর চোখে গভীর শান্তি। তার গাড়ি আবার তৈরি, দল আবার লন্ডনের রাস্তায় ছুটতে লাগল। কিছুক্ষণের মধ্যেই গাড়ি সেই বিশাল কাঁচের ভবনের সামনে এসে থামল, যেখানে তার কোম্পানির সদর দপ্তর ছিল। অফিসের বাইরে আগে থেকেই অনেক টপ এক্সিকিউটিভ দাঁড়িয়ে, সবাই তার আসার অপেক্ষায়। গাড়ি থামতেই সবাই সোজা হয়ে দাঁড়াল। দরজা খুলল আর আরিফ হাসান বাইরে নামল। সবাই একসঙ্গে বলল, গুড মর্নিং স্যার। ঠিক তখনই মিটিং হলের ভেতরে বসা নীলা রহমানের কাছে খবর পৌঁছল, ম্যাম, সিইও এসে গেছেন। নীলা গভীর শ্বাস নিল।
সে ভাবছিল, চলো দেখি দুনিয়ার এই বড় টেক টাইকনকে। কিন্তু তার একদমই ধারণা ছিল না যে কয়েক মিনিটের মধ্যে যখন মিটিং হলের দরজা খুলবে তখন ভেতরে ঢোকা লোকটা সেই হবে যাকে সে কয়েক ঘন্টা আগে ফ্লাইটে ফার্নিচার মজদুর আর গরিব বলে অপমান করেছিল। আর তারপর যা ঘটবে তা তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা হয়ে দাঁড়াবে। লন্ডনের সেই উঁচু কাচের ভবনের ভেতরে অবস্থিত বিশাল বোর্ড মিটিং হলে নিস্তব্ধতা নেমে এসেছিল। গোলাকার টেবিলের চারপাশে দুনিয়ার বড় বড় বিজনেস নেতা বসে, সবার চোখ দরজার দিকে, কারণ কয়েক মুহূর্তের মধ্যেই সেই কোম্পানির মালিক আর সিইও ভেতরে আসবেন। সেই মানুষ যার সিদ্ধান্তে দুনিয়ার টেকনোলজি শিল্পের দিক বদলে যায়। নীলা রহমানও নিজের সিটে বসেছিল, তার মুখে তখনও আত্মবিশ্বাস আর হালকা অহংকার। সে ভাবছিল, আজ যে সিইওর সঙ্গে দেখা হবে তিনি নিশ্চয়ই কোনো খুব প্রভাবশালী, বয়স্ক আর খুব হাই প্রোফাইল লোক হবেন। ঠিক তখনই মিটিং হলের বাইরে হইচই হল। দরজার কাছে দাঁড়ানো নিরাপত্তা কর্মীরা সোজা হয়ে দাঁড়াল। একজন কর্মচারী আসতে বলল, স্যার ইজ কামিং। দরজা আস্তে আস্তে খুলল। সবাই সম্মানে দাঁড়িয়ে গেল। নীলাও বাকিদের মতো দাঁড়িয়ে গেল। কিন্তু যেই তার চোখ দরজা দিয়ে ঢোকা সেই ব্যক্তির ওপর পড়ল, তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। দরজা দিয়ে ঢোকা লোকটা আর কেউ নয়, আরিফ হাসান, সেই সাধারণ পোশাকের লোক যাকে সে পুরো ফ্লাইটে অপমান করেছিল। কিন্তু এখন তার ব্যক্তিত্ব একদম ভিন্ন। কালো স্যুট, আত্মবিশ্বাসে ভরা চাল আর পুরো ঘরে ছড়িয়ে থাকা এক শান্ত কিন্তু শক্তিশালী প্রভাব। ঘরে বসা সবাই দাঁড়িয়ে বলল, গুড আফটারনুন মিস্টার আরিফ হাসান। নীলার বুক ধরভর করতে লাগল, তার চোখ বড় বড় হয়ে গেল, তার ঠোঁট কাঁপতে লাগল। সে মনে মনে বারবার ভাবছিল, না, এটা কিভাবে সম্ভব। কিন্তু সত্য তার সামনে ছিল। যে লোকটাকে সে কয়েক ঘন্টা আগে মজদুর, ফার্নিচার আর গরিব বলেছিল, সেই দুনিয়ার অন্যতম বৃহৎ সফটওয়্যার কোম্পানির মালিক, আর সেই আজকের মিটিংয়ের সভাপতি। আরিফ আস্তে আস্তে হেঁটে টেবিলের সবচেয়ে সামনের চেয়ারে গিয়ে বসল। সবাই বসল। নীলা তখনও স্তব্ধ, তার মাথা নিচু হয়ে গেল। সে কারো চোখে চোখ রাখার সাহস পাচ্ছিল না। আরিফ শান্ত গলায় বলল, গুড আফটারনুন এভরিওয়ান, লেটস বিগিন দ্য মিটিং। মিটিং শুরু হয়ে গেল। আরিফ অত্যন্ত আত্মবিশ্বাস আর স্পষ্টতার সঙ্গে কোম্পানির নতুন পরিকল্পনা নিয়ে কথা বলছিল। তার কথা শুনে সবাই প্রভাবিত হচ্ছিল। সে নতুন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর গ্লোবাল মার্কেটের কৌশল নিয়ে আলোচনা করছিল। কিন্তু নীলার অবস্থা আলাদা। তার মন মিটিংয়ে ছিল না। তার কানে বারবার সেই কথাগুলো বাজছিল যা সে ফ্লাইটে বলেছিল। নিম্নমানের লোক, লেবার, ইকোনমি ক্লাসের। তার মনে হচ্ছিল যেন প্রতিটি কথা এখন তার ওপর ফিরে এসে পড়ছে। মিটিং প্রায় 1 ঘন্টা চলল। তারপর হঠাৎ আরিফ বলল, মিস নীলা রহমান। নীলা চমকে উঠল। সে আস্তে মাথা তুলল। আরিফ তার দিকে তাকাচ্ছিল। তার চোখে রাগ ছিল না, কিন্তু গভীর বোঝাপড়া ছিল। আরিফ বলল, আপনি আমাদের কোম্পানির নতুন প্রকল্প নিয়ে কি পরামর্শ দিতে চান? নীলার গলা শুকিয়ে গেল। সে আস্তে বলল, জি স্যার। তার গলা কাঁপছিল। সে কোনো রকমে উত্তর দিল। আরিফ মাথা নাড়ল। তারপর মিটিং এগোল। কিছুক্ষণ পর মিটিং শেষ হলো। সবাই আস্তে আস্তে হল থেকে বেরিয়ে যেতে লাগল। কিন্তু নীলা নিজের সিটেই বসে রইল। তার চোখে জল এসে গিয়েছিল। কিছুক্ষণ পর আরিফও উঠে বাইরে যাচ্ছিল। নীলা হঠাৎ চেয়ার থেকে উঠে দ্রুত তার কাছে গেল। তার গলা ভারী হয়ে গিয়েছিল। স্যার, 1 মিনিট। আরিফ থামল। নীলা তার সামনে দাঁড়িয়ে, তার চোখ থেকে জল পড়ছিল। সে কাপা গলায় বলল, স্যার, আমাকে ক্ষমা করে দিন। আরিফ শান্ত ছিল। নীলা বলল, আমি আপনাকে চিনতে পারিনি। আমি খুব বড় ভুল করে ফেলেছি। তার চোখে অনুতাপ স্পষ্ট। আমি আপনাকে ফ্লাইটে খুব অপমান করেছি। আমি লজ্জিত। কিছুক্ষণ নীরবতা রইল। আরিফ হালকা হাসি দিয়ে তার দিকে তাকালো, আর সেই কথাই বলল যা সে ফ্লাইটে শুনেছিল। কোনো সমস্যা নেই ম্যাডাম, কখনো কখনো এমন লোকও মিলে যায়, একটু মানিয়ে নিতে হয়। নীলার জল আরও জোরে পড়তে লাগল। আরিফ শান্ত গলায় বলল, কিন্তু একটা কথা মনে রাখবেন, মানুষের পরিচয় তার পোশাকে নয়, তার চরিত্রে হয়। এত বলে সে এগিয়ে গেল। নীলা সেখানেই দাঁড়িয়ে রইল। তার জীবনের সবচেয়ে বড় অহংকার সেই দিনই ভেঙে গিয়েছিল। কিন্তু গল্প এখানে শেষ হয়নি, কারণ পরের কয়েকদিনে এমন পরিবর্তন আসতে যাচ্ছিল যা কেউ ভাবতেও পারেনি। সেই দিন বোর্ড মিটিং শেষ হওয়ার পর নীলা রহমান অনেকক্ষণ সেই হলেই দাঁড়িয়ে রইল। বিশাল ঘরে এখন নিস্তব্ধতা, কিন্তু তার মনে ঝড় চলছিল। তার কানে বারবার সেই কথা বাজছিল, কখনো কখনো এমন লোকও মিলে যায়, একটু মানিয়ে নিতে হয়। এটা সেই কথা যা সে ফ্লাইটে আরিফ হাসানকে বলেছিল,
আর আজ সেই কথাই তার সামনে আয়নার মতে দাঁড়িয়ে। নীলা প্রথমবার নিজের কাছে লজ্জিত। সে জীবনে অনেককে নিচু ভেবেছে, কিন্তু আজ তার বোধ হল আসল ছোট কে। ওদিকে আরিফ হাসান নিজের অফিস কেবিনে পৌঁছে গিয়েছিল, লন্ডনের সেই উঁচু টাওয়ারের সবচেয়ে ওপরের তলায়। তার কেবিন শহরের পুরো দৃশ্য দেখায়। তার সহকারী বলল, স্যার, মিটিং খুব চমৎকার হয়েছে, সব বোর্ড সদস্য আপনার সিদ্ধান্তে খুব প্রভাবিত। আরিফ হালকা হাসল, কিন্তু তার মাথায় তখনও ফ্লাইটের সেই দৃশ্য ঘুরছিল। সে জানত দুনিয়ায় অনেক লোক আছে যারা মানুষকে অবস্থান দেখে বিচার করে, কিন্তু সে এটাও জানত যে কখনো কখনো জীবন এমন লোকদের নিজেই শিক্ষা দেয়। পরের কয়েকদিন কেটে গেল। নীলা এখন আর আগের মতো ছিল না। অফিসে তার ব্যবহার পুরোপুরি বদলে গিয়েছিল। যে মেয়ে আগে সবার সঙ্গে উঁচু গলায় কথা বলতো, সে এখন কর্মচারীদের সঙ্গে নম্রতার সঙ্গে ব্যবহার করত। অনেকে অবাক হচ্ছিল যে হঠাৎ তার মধ্যে এত পরিবর্তন কিভাবে এলো। একদিন কোম্পানির ক্যাফেটেরিয়ায় এক নতুন কর্মচারী ভুল করে কফি ফেলে দিল। আগের নীলা হলে হয়তো সবার সামনে তাকে বকত, কিন্তু সেই দিন সে নিজে টিস্যু তুলে বলল, কোনো সমস্যা নেই, ভুল সবারই হয়। পাশে দাঁড়ানো কর্মচারীরা এটা দেখে হতভম্ব। ওদিকে আরিফও এই পরিবর্তন দেখছিল। সে মানুষের ব্যবহার বোঝার ব্যাপারে খুব তীক্ষ্ণ ছিল। এক সন্ধ্যায় অফিসের মিটিং শেষ হবার পর নীলা আস্তে আস্তে তার কেবিনের বাইরে পৌঁছল। তার বুকের ধুকপুকুনি তীব্র। সে দরজায় টোকা দিল। ভেতর থেকে আওয়াজ এলো, কাম ইন। নীলা ভেতরে ঢুকল। কিছুক্ষণ দুজোরের মাঝে নীরবতা। নীলা আস্তে বলল, স্যার, যদি আপনার সময় থাকে তাহলে আমি কিছু বলতে চাই। আরিফ শান্ত স্বরে বলল, বলুন। নীলার চোখে সত্যতা ছিল। এখন তার মধ্যে সেই অহংকার ছিল না যা ফ্লাইটে দেখা গিয়েছিল। স্যার, সেই দিন ফ্লাইটে যা কিছু আমি বলেছিলাম সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তার গলা ভারী হয়ে গেল। আমি সবসময় মানুষকে তাদের পোশাক আর টাকা দিয়ে বিচার করেছি, কিন্তু সেই দিন আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন আসল মহত্ব কি। তার চোখ থেকে জল বেরিয়ে এলো। স্যার, আমি সত্যি বদলাতে চাই। আমি চেষ্টা করছি যেন আর কখনো কোনো মানুষকে অপমান না করি। ঘরে কিছুক্ষণ নীরবতা রইল। আরিফ জানালা দিয়ে শহরের আলোর দিকে তাকালো, তারপর আস্তে তার দিকে ফিরল। তার মুখে সেই শান্ত হাসি। নীলা, সে বলল, ভুল করা খারাপ নয়, ভুলের পরেও সেই থেকে যাওয়া খারাপ। নীলা মাথা তুলে তার দিকে তাকালো। আরিফ এগিয়ে বলল, যদি মানুষ নিজের ভুল বুঝে নেয় আর নিজেকে বদলে ফেলে, তাহলে সেটাই তার সবচেয়ে বড় জয়। নীলার চোখে এখন আশার ঝিলিক। আরিফ হালকা স্বরে বলল, আর আমি দেখেছি তুমি সত্যি বদলাচ্ছ। নীলার চোখে স্বস্তি এলো। সে আস্তে বলল, থ্যাংক ইউ স্যার। আরিফ হাসল, এখন একটা নতুন শুরু করো, আর মনে রেখো, এই দুনিয়ায় সবচেয়ে বড় সম্পদ মানবতা। নীলা মাথা নিচু করল। সেই দিনের পর নীলা সত্যি বদলে গেল। সে এখন মানুষকে তাদের পোশাক বা টাকা দিয়ে নয়, বরং তাদের হৃদয় দিয়ে চিনতে শুরু করল। আর অনেক বছর পর যখন লোকে সেই কোম্পানির সাফল্যের গল্প বলতো, তখন তারা এটাও বলতো, কখনো একটা ফ্লাইটে হওয়া একটা ছোট অপমান কারো অহংকার ভেঙে তাকে একজন ভালো মানুষ বানিয়ে দিয়েছিল। আর আরিফ হাসানের একটা কথা সেই দিন থেকে কোম্পানির প্রত্যেক কর্মচারীর হৃদয়ে বসে গিয়েছিল। মানুষের আসল পরিচয় তার পোশাকে নয়, তার চরিত্রে হয়। বন্ধুরা, এই মাত্র যে গল্পটা শুনলে, সেটা শুধু একটা ধনী মেয়ে আর সাধারণ দেখতে একটা লোকের গল্প ছিল না। এটা অহংকার, মানবতা আর আসল পরিচয়ের গল্প। নীলা রহমান আরিফ হাসানকে তার পোশাক আর সাধারণ চেহারা দেখে অপমান করেছিল। তার মনে হয়েছিল টাকাই মানুষের পরিচয়। কিন্তু সত্য কি ছিল? যাকে সে নিম্নমানের, মজদুর আর ইকোনমি ক্লাসের বলেছিল, সেই দুনিয়ার অন্যতম বৃহৎ টেকনোলজি কোম্পানির মালিক বেরিয়েছিল। তবু আরিফ প্রতিশোধ নেয়নি, তাকে অপমান করেনি। সে শুধু একটা কথা বলেছিল, মানুষের পরিচয় তার পোশাকে নয়, তার চরিত্রে হয়। আর সেই কথাই নীলার জীবন বদলে দিয়েছিল। এখন বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যদি তোমরা আরিফ হাসানের জায়গায় থাকতে, তাহলে কি করতে? তাকে কি সেইভাবে ক্ষমা করে দিতে যেমন আরিফ করেছিল, নাকি তার অহংকার ভাঙার জন্য তার চাকরি বা কোম্পানি শেষ করে দিতে, নাকি অন্য কোনো উপায় নিতে? তোমাদের মতামত কি? নিচে কমেন্টে অবশ্যই জানাও। যদি তুমি আরিফের জায়গায় থাকতে, তাহলে কি করতে? তো বন্ধুরা, এই গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও। আর যাওয়ার আগে আমাদের ভিডিওতে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেল আদনান বয়েসকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টে তোমার নাম আর শহর অবশ্যই লিখো, যাতে আমরা তোমাদের ভালোবাসা আর সমর্থনের অনুভূতি পাই। তাহলে চলো, আবার দেখা হবে আর একটা হৃদয় ছুঁয়ে যাওয়া সত্যি গল্প নিয়ে। ধন্যবাদ।